ভাবুন তো, পৃথিবীর প্রাচীনতম আর সবচেয়ে শক্তিশালী একটা সভ্যতার কথা। হ্যাঁ, মিশরের কথাই বলছি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই বিশাল সাম্রাজ্যের আসল ভিত্তিটা ঠিক কী ছিল? আজ আমরা এই বিষয়টাই একটু তলিয়ে দেখব। একদম ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে মিশরের চরম বৈচিত্র্যময় আর রুক্ষ একটা ভূগোল তাদের হাজার বছরের ইতিহাস আর আজকের আধুনিক জীবনকে পুরোপুরি রূপ দিয়েছে। তো চলুন শুরু করা যাক। এই হিসেবটা শুনলে সত্যিই অবাক হতে হয়। মিশরের পুরো ভূখণ্ডের ৯৭% হল একেবারে চরম রুক্ষ আর শুষ্ক মরুভূমি। বিশ্বাস করা যায়? আর আবাদি বা চাষযোগ্য জমি সেটা মাত্র ৩%। মানে এমন একটা চরম প্রতিকূল পরিবেশ যেখানে টিকে থাকাটাই একটা দৈনন্দিন যুদ্ধ। ঠিক সেখান থেকেই কিনা জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা আর দীর্ঘস্থায়ী একটা সভ্যতা। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, প্রাচীন মিশরীয়রা কিভাবে এমন একটা রুক্ষ পরিবেশে এত শক্তিশালী একটা সভ্যতা গড়ে তুলল? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। তারা শুধু যে এই পরিবেশে বেঁচে থাকতে শিখেছিল তা নয়, বরং তারা দুটো চরম বৈরী শক্তিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, যার একটা হলো জীবনদায়ী নদী আর অন্যটা হলো ক্ষমাহীন উত্তপ্ত বালুকাময় প্রান্তর। প্রথমেই আসা যাক প্রতাপশালী নীল নদের কথায়। ৪,০০০ মাইলেরও বেশি লম্বাই নদীটা। বলতে গেলে এটাই ছিল সেই প্রাচীন সাম্রাজ্য আর বর্তমান আধুনিক মিশরের একদম আসল প্রাণভমরা। প্রাচীন প্রকৌশলীদের বুদ্ধিমত্তার একটা দারুণ উদাহরণ হল এই নাইলোমিটার। প্রাচীন মিশরীয়রা এলিফ্যান্টাইন দ্বীপের মতো প্রাথমিক বসতিগুলোতে এটা ব্যবহার করত। ব্যাপারটা বেশ মজার। এর গায়ে খোদাই করা দাগগুলো দেখে তারা আগেভাগেই বুঝতে পারত যে নীল নদের বার্ষিক বন্যা ঠিক কতটা উঁচুতে উঠবে। আর শুধু এই একটা তথ্যের উপর ভিত্তি করেই তারা হিসেব কষে ফেলত যে সে বছর জমিতে পর্যাপ্ত পলি পড়বে কিনা, নাকি ফসল নষ্ট হবে। আর জানেন, এই নীল নদ কিন্তু আজও মানুষের জীবনে ঠিক ততটাই প্রাসঙ্গিক। যেমন ঐতিহ্যবাহী নুবিয়ান মাছ ধরার পদ্ধতিটার কথাই ধরা যাক। আধুনিক নুবিয়ান জেলে ইউসেফ আর তার ৬ বছর বয়সী ছেলে করিম আজও কিন্তু নীল নদের বুকে টিকে থাকার জন্য সেই ১০০০ বছর পুরনো কৌশলগুলোই ব্যবহার করে। তারা নৌকায় করে একদম গভীর জলে যায়, তারপর লাঠি দিয়ে জলে সজোরে শব্দ করে তেলাপিয়া মাছগুলোকে জালের দিকে তাড়িয়ে নেয়। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও নদীর বুকে এই ঐতিহ্য আজও একইভাবে টিকে আছে। এবার আমরা জানব প্রাচীন আশ্চর্যের প্রকৌশল সম্পর্কে। নীলনদের এই অবিশ্বাস্য পরিবহন ক্ষমতায় কিন্তু প্রাচীনকালের সেই বিশাল আর বিস্ময়কর স্থাপনাগুলো নির্মাণের পথ একেবারে সহজ করে দিয়েছিল। একটু ভাবুন তো, ১ কোটি টন! হ্যাঁ, ধারণা করা হয়েছে যে গিজার পিরামিড তৈরিতে ঠিক এই পরিমাণ পাথর ব্যবহার করা হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হলো, শুধুমাত্র খুফুর গ্রেট পিরামিডেই রয়েছে ২০ লাখেরও বেশি বিশাল বেলে পাথরের ব্লক, যেগুলোর প্রতিটার ওজন একটা আস্ত গাড়ির চেয়েও বেশি। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র এটাই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা করল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহানারের কাজগুলো বেশ সাহায্য করে। তিনি প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে পিরামিডের রহস্য উন্মোচনে কাজ করে যাচ্ছেন। তার সবচেয়ে চমৎকার আবিষ্কারগুলোর একটা হল আস্ত একটা হারিয়ে যাওয়া শহর খুঁজে পাওয়া। এই পিরামিড তৈরির জন্য প্রায় ২০,০০০ শ্রমিকের দরকার ছিল। আর এত বিশাল একটা কর্মবাহিনীর থাকা খাওয়ার জন্য পিরামিডের ঠিক পাশেই যে আস্ত একটা শহর গড়ে তোলা হয়েছিল, লেহানার ঠিক সেই প্রমাণটাই খুঁজে পেয়েছেন। এখানে সবচেয়ে দারুণ বিষয়টা হলো, তারা প্রকৃতির শক্তিকে কিভাবে নিজেদের কাজে লাগিয়েছিল। গ্রেট পিরামিড একসময় চকচকে সাদা চুনাপাথর দিয়ে ঢাকা ছিল, আর সে পাথরগুলো আসত প্রায় ৮ মাইল দূরের তোরা নামের একটা জায়গা থেকে। নির্মাতারা কি করত জানেন? তারা নীল নদের বার্ষিক ৭ মিটার উচ্চতার বন্যাকে একটা বিশাল হাইড্রোলিক লিফট বা প্রাকৃতিক উত্তোলক হিসেবে ব্যবহার করেছিল। বন্যার জলে যখন খাল ভরে যেত, তখন তারা নৌকায় করে সেই বিশাল ভারী পাথরগুলো সরাসরি পিরামিডের একেবারে দোরগোড়ায় নিয়ে আসত। সত্যি অসাধারণ, তাই না? আমাদের আলোচনার পরের বিষয়টা হল শুষ্ক মরুভূমির জীবন। উর্বর নদীর তীর থেকে একটু সরে গেলেই দেখা যায় মিশরের বিশাল অংশ জুড়েই রয়েছে এক চরম বৈরী আর রুক্ষ প্রান্তর। চলুন দেখে নেওয়া যাক এই পরিবেশে জীবনযাত্রা ঠিক কেমন। প্রাচীন আর আধুনিক যুগে এই মরুভূমির ব্যবহারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। প্রাচীন মিশরীয়রা এই অনুর্বর প্রান্তরকে ব্যবহার করত তাদের রাজাদের গোপন সমাধি হিসেবে। যেমন ধরুন ভ্যালি অব দ্য কিংসের কথা, যাতে গোরখোদকদের হাত থেকে ফেরাউদের ধনসম্পদ বাঁচানো যায়। অন্যদিকে আধুনিক সময়ে বেদুইনদের জন্য এটাই হলো দৈনন্দিন বেঁচে থাকার এক কঠিন রণক্ষেত্র, যেখানে টিকে থাকতে হলে যাযাবরদের সেই প্রাচীন আর গভীর জ্ঞান থাকাটা একদম অপরিহার্য। বেদুইন মেষপালিকা কুদ্রা ঈদ মরিদের জীবনের গল্পটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে।
সিনাই উপদ্বীপর পাথুরে আর রুক্ষ ভূখণ্ডে তিনি এমনভাবে বেড়ে উঠেছেন যে কোথায় লুকিয়ে থাকা বৃষ্টির জল পাওয়া যাবে বা আঘ্রাম নামের একটা উদ্ভিদ থেকে কিভাবে সাবান তৈরি করা যাবে এসব তার একদম নখদর্পণে। মূলত এই মরুভূমির রুক্ষতাই তার জীবনকে রূপ দিয়েছে। আচ্ছা, তাহলে প্রাচীনকালের সেই রাজকীয় সমাধিগুলোর এখন কি অবস্থা? 9 বছর বয়সী বালক রাজা তুতানখামনের সমাধিটা যখন 1922 সালে আবিষ্কৃত হয়, সেটা কিন্তু প্রায় অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, বর্তমানে প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক এটা দেখতে আসেন, আর তাদের সাথে আসা ধুলোবালি প্রাচীন চিত্রকর্মগুলোর মারাত্মক ক্ষতি করছে। তাই আধুনিক সংরক্ষকদের এই অমূল্য ইতিহাসকে রক্ষা করার জন্য নতুন বায়ু চলাচল ব্যবস্থা বসিয়ে এক নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। আমাদের এবারের বিষয়টা হল ফারাওদের প্রতিধ্বনি। প্রাচীন সেই ঐতিহ্য আর বিশালতার ছাপ আজকের আধুনিক মিশরেও কিভাবে বেঁচে আছে, সেটা সত্যিই বেশ চমকপ্রদ একটা ব্যাপার। যেমন ধরুন, প্রাচীন মিশরীয়রা উৎসবের দিনে কবুতর খেত এবং পালন করত। সময়ের সাথে সাথে সে প্রাচীন প্রথাই আজকের কায়রোর আকাশে এক তুমুল প্রতিযোগিতামূলক খেলায় পরিণত হয়েছে। কবুতর পালনকারীরা তাদের ছাদের উঁচু কাঠের টাওয়ার থেকে পাখি উড়িয়ে দেয় আর প্রতিপক্ষের পাখিকে প্রলুব্ধ করে নিজেদের খাঁচায় বন্দি করার চেষ্টা করে। এটা দেখলে মনে হবে যেন আধুনিক কায়রোর আকাশে এক প্রাচীন রণকৌশল চলছে। আর সেই বিশালত্বের আকাঙ্ক্ষার কথা যদি বলি, সেটাও কিন্তু হারায়নি। দ্বিতীয় রামসেসের তৈরি রামেসিয়া মন্দিরটার দিকেই তাকান। এর আয়তন 47টি টেনিস কোর্টের সমান। ভাবা যায়, এখানে ফারাওয়ের একটা মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে যার আসল ওজন ছিল প্রায় 1000 টন। ফারাওরা তো নিজেদের দেবতার সমতুল্য মনে করতেন, আর তাদের নির্মিত এই বিশাল স্থাপনাগুলো যেন সেই অহংকারের এক চিরস্থায়ী প্রমাণ। প্রাচীন বিশ্বাসের পাশাপাশি সময়ের সাথে সাথে নতুন বিশ্বাসও এই রুক্ষ ভূখণ্ডে নিজের জায়গা করে নিয়েছে। সিনাই পর্বতের একদম গভীরে থাকা সেন্ট ক্যাথরিন মঠ এর সবচেয়ে বড় প্রমাণ। 600 শতাব্দীতে রোমান সম্রাট জাস্টিনিয়ানের তৈরি এই মঠটি হল বিশ্বের প্রাচীনতম নিরবিচ্ছিন্নভাবে চালু থাকা মঠ। এখানকার সন্ন্যাসীরা আজও প্রতিদিন 8 ঘণ্টা ধরে প্রার্থনা করেন। চরম প্রতিকূল আর রুক্ষ পরিবেশেও বিশ্বাস কিভাবে শক্তভাবে টিকে থাকতে পারে, এটা তার এক অসাধারণ উদাহরণ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবারের বিষয় ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রাচীন মিশরীয়রা তো তাদের বিশাল সব কীর্তি গড়ে দিয়ে গেছে, কিন্তু আধুনিক মিশর কিভাবে এই অতিকায় ঐতিহ্যকে ভবিষ্যতের জন্য রক্ষা করছে? এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক মিশরীয়রা তৈরি করছে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। 52 লাখ বর্গফুটের এই মেগা মিউজিয়ামটা পৃথিবীতে একটি মাত্র সভ্যতার ওপর নির্মিত সবচেয়ে বড় সংগ্রহশালা হতে চলেছে। বছরের প্রায় 50 লাখ দর্শনার্থীর জায়গা দেওয়ার জন্যই মূলত এত বিশাল পরিসরে এটা নির্মাণ করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো, এই জাদুঘরে প্রাচীন জিনিসপত্র স্থানান্তর করাটা মোটেও মুখের কথা নয়। একটু হিসেব দিলেই বুঝবেন, যানজটের কারণে কায়রোর বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় 50 বিলিয়ন বা 5000 কোটি ডলার। বিশ্বের অন্যতম ব্যস্ত আর যানজটপূর্ণ একটা শহরের রাস্তা দিয়ে অত্যন্ত ভঙ্গুর আর অমূল্য প্রাচীন প্রত্নতত্ত্বগুলো নিরাপদে পরিবহন করা আক্ষরিক অর্থেই এক চরম লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। তবে এই দুঃস্বপ্নকে কিভাবে বাস্তবে জয় করা যায় তার একটা চমৎকার উদাহরণ হল 3000 বছরের পুরনো দ্বিতীয় রামসেসের বিশাল মূর্তিটিকে নতুন জাদুঘরে নেওয়ার রোমাঞ্চকর যাত্রা। 1000 টনের এই মূর্তিটিকে চরম সতর্কতার সাথে মুড়িয়ে স্পেশাল ফোর্স আর পুলিশের কড়া পাহারায় কায়রোর যানজট পেরিয়ে ঘণ্টায় মাত্র 12 মাইল বেগে 11 মাইল পথ পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাচীনকালের মাস্টারপিসকে সম্মান জানাতে আধুনিক প্রকৌশল আর নিখুঁত পরিকল্পনার এর চেয়ে ভালো মেলবন্ধন আর কি হতে পারে? হাজার হাজার বছর আগের রুক্ষ ভূগোল, নীল নদের আশীর্বাদ আর মানুষের অদম্য ইচ্ছা শক্তি মিলে যে সভ্যতার জন্ম দিয়েছিল, তা আজও কিন্তু মিশরের আধুনিক জীবনের পরতে পরতে মিশে আছে। প্রাচীন পাথরের বুকে যখন আধুনিকতার স্পন্দন দেখতে পাই, তখন একটা প্রশ্নই মাথায় আসে, এই বিশাল আর চিরস্থায়ী ঐতিহ্য আগামী দিনগুলোতে আমাদের বিশ্বকে আর কতটা প্রভাবিত করবে? আজ আমরা মিশরের আইকনিক সব স্থাপনার পেছনের গল্পগুলো উন্মোচন করব। ন্যাশনাল জিওগ্রাফিকের প্রত্নতাত্ত্বিক খননের অসাধারণ কিছু নথিপত্রের উপর ভিত্তি করে আমরা সোজা চলে যাব প্রাচীন শহর সাক্কারার একদম গভীরে। 1000 বছরের পুরনো বালুর স্তর সরিয়ে প্রত্নতাত্ত্বিকরা এমন সব অবিশ্বাস্য তথ্য বের করে এনেছেন, যা প্রাচীন মিশর সম্পর্কে আমাদের পুরো ধারণাই পাল্টে দিচ্ছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। 1000 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পিরামিডগুলো দেখলে একটা প্রশ্ন কিন্তু বারবার মাথায় ঘোরে, এর পেছনের আসল মাস্টারমাইন্ড আসলে কে ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন একজনের খোঁজ পাই, যিনি একজন সাধারণ মানুষ থেকে ফারাওয়ের বিশ্বস্ত উপদেষ্টা আর পরবর্তীতে একেবারে দেবতার আসনে বসেছিলেন।
হ্যাঁ, তার নাম ইমহোটেপ। তিনি শুধু বিশাল একটা পাথরখণ্ডই তৈরি করেননি, বরং মানুষের স্থাপত্য চিন্তায় আক্ষরিক অর্থেই এক যুগান্তকারী বিপ্লব এনেছিলেন। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এই মানুষটির নিজের কোনো অস্তিত্ব বা সমাধির খোঁজ আজও পাওয়া যায়নি। পর্ব ১, পিরামিডের উৎপত্তি। ইমহোটেপের এই অসাধারণ যাত্রার শুরুটা হয়েছিল গিজার বিখ্যাত পিরামিডগুলো থেকে, ঠিক 10 মাইল দক্ষিণে সাক্কারার নেক্রোপলিসে। জায়গাটা শুধু একটা সমাধিক্ষেত্র নয়, বরং এটা হল বিশ্বের প্রথম পাথরের তৈরি স্মৃতিস্তম্ভের জন্মস্থান। ইমহোটেপের আগে রাজাদের সমাহিত করা হতো কাদামাটির তৈরি চওড়া আর বর্গাকার বেদির নিচে। এগুলোকে বলা হতো মাস্তাবা। কিন্তু ইমহোটেপ ফারাও জোসারের জন্য সম্পূর্ণ নতুন কিছু একটা ভাবলেন। কাদামাটির বদলে তিনি নিয়ে এলেন পাথর, আর একটির ওপর আরেকটি ব্লক সাজিয়ে তৈরি করলেন পৃথিবীর প্রথম স্টেপ পিরামিড। এটা স্রেফ নকশার কোনো পরিবর্তন ছিল না, এটা ছিল মানুষের উচ্চাকাঙ্ক্ষার এক বিশাল প্রকাশ। পুরো 200 ফুট। একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। ইমহোটেপে তৈরি এই স্টেপ পিরামিডটি সে সময় মাটির উপর প্রায় 200 ফুট মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। নির্মাণের পর এটাই হয়ে ওঠে সে সময়ের বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো। এই বিশাল উল্লম্ব উচ্চতা প্রাচীন মিশরের দৃশ্যপট চিরতরে বদলে দিয়েছিল। আর এই বিশাল কাঠামোটি তৈরি করতে ঠিক কী পরিমাণ উপকরণ লেগেছিল তা জানলে সত্যি চোখ কপালে ওঠার জোগাড় হবে। 5 লক্ষ টন! হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই সত্যি। ইমহোটেপের এই অভূতপূর্ব দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে পুরো 5 লক্ষ টন চুনাপাথর ব্যবহার করা হয়েছিল। হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই বিশাল পাথরের ব্লকগুলো স্তরে স্তরে সাজানো হয়েছিল, যা পরে আরও 10 জন রাজাকে ঠিক একই ধরনের পিরামিড তৈরিতে অনুপ্রাণিত করেছিল। পর্ব 2, পরকালের জন্য স্থাপত্য। আচ্ছা, পিরামিডগুলোর বিশালত্ব কিন্তু শুধু মাটির ওপরেই সীমাবদ্ধ ছিল না। ফারাও জোসাওরের সমাধিকে নিরাপদ রাখতে মাটির ঠিক 90 ফুট নিচে এক বিশাল গোলক ধাঁধা তৈরি করা হয়েছিল। উৎস উপাত্ত ঘেটে দেখা যায় এই গোলক ধাঁধায় ছিল প্রায় 4 মাইল লম্বা সুড়ঙ্গ আর 400টিরও বেশি কক্ষ। একদম মাঝখানে বসানো ছিল বিশাল এক গ্রানাইট পাথরের কফিন বা সার্কোফ্যাগাস। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো সমাধির ছাদের নীল রঙের পটভূমিতে সোনালি রঙের তারার নকশা করা হয়েছিল। ইতিহাসে এটাই প্রথমবার এমন মটিফের ব্যবহার। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল এই কৃত্রিম তারাগুলো মৃত ফারাওকে অন্ধকারের মাঝেও রাতের আকাশের পথ দেখিয়ে পরকালে পৌঁছাতে সাহায্য করবে। পিরামিডের চারপাশে থাকা বিশাল এক পরিখার ভেতর প্রত্নতাত্ত্বিকরা কিছু মানব কঙ্কাল খুঁজে পান। খুলিতে ছিদ্র করে নাকের ভেতর দিয়ে মস্তিষ্ক বের করে আনা এবং লিনেন দিয়ে ভেতরের অংশ পরিষ্কার করার এই পদ্ধতি একটা বড় প্রমাণ দেয়। প্রমাণটা হলো ইমহোটেপের আমলেই মমিকরণের মতো এই ভীষণ জটিল প্রক্রিয়াটি চালু হয়ে গিয়েছিল। শুনতে একটু গা শিউরে উঠলেও পরকালের প্রস্তুতির জন্য এটা ছিল শেষ সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রত্নতাত্ত্বিক মিরোস্লাভের দল সাক্কারায় খনন কাজ চালানোর সময় মাটির গভীরে এই ক্যানোপিক জারগুলো আবিষ্কার করেন। প্রাচীন মিশরে শুধুমাত্র সমাজের অত্যন্ত উচ্চপদস্থ আর সম্মানিত ব্যক্তিদেরই মমিকরণ করা হতো, আর তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এই বিশেষ পাত্রগুলোতে সযত্নে রাখা হতো। সমাধির ভেতরে এই জারের উপস্থিতি একেবারে নিশ্চিত করে দেয় যে স্টেপ পিরামিডের কাছাকাছি যারা সমাহিত হতেন তারা সমাজের একেবারে অভিজাত স্তরের মানুষ ছিলেন। একটু আগে স্টেপ পিরামিডকে ঘিরে থাকা 130 ফুট চওড়া আর 65 ফুট গভীর যে বিশাল পরিখাটির কথা বলা হচ্ছিল, সেটার আসল উদ্দেশ্য কী ছিল? পরিখার ভেতরে একটি চেম্বারে জুনিপার কাঠের তৈরি বিশাল একটি হারপুন পাওয়া যায়। এই হারপুনে সাপের মোটিভ ছিল, আর এটি বাস্তব যুদ্ধের জন্য অনেক বেশি ভারী। বিশেষজ্ঞদের মতে এই পুরো পরীক্ষাটি ছিল মূলত পরকালে যাওয়ার পথের একটি ত্রিমাত্রিক মডেল। ফারাও যেন পাতালপুরীতে শত্রুদের সাথে লড়াই করে নিরাপদে পরকালে পৌঁছাতে পারেন, ঠিক সেজন্যই এই ভারী হারপুন আর বিশাল পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পর্ব 3, পিরামিড টেক্সট বা প্রাচীন লিপি পাঠোদ্ধার। বিশাল পাথর আর গোলকধাঁধার পাশাপাশি এ পিরামিডগুলোর পরতে পরতে লুকিয়ে আছে প্রাচীন ধর্মীয় সব বিশ্বাস। আর এই বিশ্বাসগুলোকে বুঝতে হলে আমাদের প্রাচীন লিপি বা হাইরোগ্লিপসের পাঠোদ্ধার করতে হবে।
প্রত্নতাত্ত্বিক ক্রিস্টাল ঠিক সেই কঠিন কাজটিই করেছেন। এই পিরামিড টেক্সটগুলো হল পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় লিপি। ফারাও ইবির সমাধির মতো ধ্বংসপ্রাপ্ত পিরামিডগুলোর ভেতরে এই লিপিগুলো পাথরের গায়ে খোদাই করা ছিল। ক্রিস্টাল এবং তার দল প্রায় 1 টন ওজনের পাথরের ব্লকগুলো অত্যন্ত সাবধানে সরিয়ে 4000 বছরের পুরনো ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করেছেন। এই লিপিগুলোর একটাই উদ্দেশ্য, পাতালপুরীতে রাজার নিরাপদ যাত্রা এবং তার রাজকীয় মর্যাদা নিশ্চিত করা। ইবির সমাধির ভাঙা টুকরোগুলো মেলাতে গিয়ে ক্রিস্টেল রীতিমতো রোমাঞ্চকর এক আবিষ্কার করে বসেন। তিনি ছোট্ট একটা খণ্ড খুঁজে পান যেখানে দেবতা ওসিরিসের কার্তুজ বা রাজকীয় সিলমোহর খোদাই করা ছিল। আমরা জানি ওসিরিস হলেন প্রাচীন মিশরের পুনরুত্থান এবং পাতালপুরীর দেবতা। এই ছোট্ট টুকরোটি ওসিরিসের নামের প্রাচীনতম লিখিত রূপগুলোর মধ্যে অন্যতম। এটা প্রমাণ করে যে এই বিশাল পিরামিড নির্মাণের পেছনে 1000 বছর ধরে চলে আসা এক গভীর আধ্যাত্মিক বিশ্বাস কাজ করছিল। ভাঙা লিপিগুলো আরও ভালোভাবে বুঝতে ক্রিস্টেল চলে যান ফ্যারো পেপি II এর অক্ষত পিরামিডে, যা কিনা কয়েক দশক ধরে বন্ধ ছিল। সেখানে প্রাচীন দেয়াল জুড়ে চমৎকার সব লিপি দেখতে পান তিনি, যার মধ্যে একটা বিশেষ মন্ত্র খুবই নজর কাড়ে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পাতালপুরীর ভয়ঙ্কর নদী পার হওয়ার জন্য নিমটি নামের এক ফ্যালকন মাথাওয়ালা দেবতার সাহায্য লাগবে। মৃত্যুর পর ফারাও যেন এই মাঝিকে ডাকতে পারেন এবং নিরাপদে সূর্যদেবতার রায়ের কাছে পৌঁছাতে পারেন, একদম সেই জন্যই সমাধির দেয়ালে এই মন্ত্রগুলো যত্নের সাথে খোদাই করে রাখা হতো। পর্ব 4, নির্মাতাদের সন্ধানে। পিরামিডের ধর্মীয় বিশ্বাস থেকে এবার আমরা আবার ফিরে যাব এর মাস্টার মাইন্ডদের সন্ধানে। প্রত্নতাত্ত্বিক মিরোস্লাভ প্রায় 30 বছর ধরে সাক্কারার বালুর নিচে সেই হারিয়ে যাওয়া ইমহোটেপকে খুঁজছেন। বন্যার জলে ডুবে থাকা একটা প্রাচীন শ্যাফট বা সুড়ঙ্গ ধরে তাদের এই অভিযান যেন আক্ষরিক অর্থেই এক রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্প। সুড়ঙ্গের একেবারে নিচে সমাধিকক্ষে পৌঁছানোর পর দলটি গভীর হতাশায় পড়েন, কারণ 4000 বছর আগেই প্রাচীন লুটেরারা সেই সমাধি ভেঙে তছনছ করে দিয়েছিল। সার্কোফ্যাগাসটি ভাঙা আর চারিদিকে শুধু হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যক্তিগত অলংকার লুট করতে গিয়ে চোরেরা মৃতদেহটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এমন অবস্থায় এই সমাধিটি আসলে কার তা বের করা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু গোয়েন্দারা যেমন ছোট ছোট সূত্র ধরে এগিয়ে যান, মিরোস্লাভও ঠিক তাই করলেন। সমাধির ঠিক ওপরে থাকা চ্যাপেলের দেয়ালে তিনি কিছু বিবর্ণ লাল রঙের গ্রাফিটি খুঁজে পেলেন। এই চিহ্নগুলো প্রাচীন মিশরীয় রাজমিস্ত্রিরা পাথরের ব্লকে এঁকেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো চিহ্নগুলো উল্টো করে আঁকা ছিল, কারণ ব্লকগুলো বসানোর সময় মিস্ত্রিরা কোন দিক সোজা তা নিয়ে মাথা ঘামাননি। এই চিহ্নগুলো থেকে হু, তু এবং পু শব্দগুলো পাওয়া যায়। সবার মনে একটা আশা জেগেছিল, এটা হয়তো ইমহোটেপের নামেরই কোনো অংশ। কিন্তু পরবর্তীতে অন্যান্য প্রাচীন নথির সাথে মিলিয়ে যখন এই হাইরোগ্লিফগুলোর সম্পূর্ণ পাঠোদ্ধার করা হলো, তখন আসল পরিচয়টি বেরিয়ে এলো। না, এই ধ্বংসপ্রাপ্ত সমাধির মালিক ইমহোটেপ নন, তার নাম পাতাওহুয়ের। যদিও এটি ইমহোটেপের সমাধি ছিল না, তবুও একটা বিষয় নিশ্চিত যে পাতাওহুয়ের ছিলেন প্রাচীন মিশরের আর একজন অত্যন্ত সম্মানিত এবং প্রভাবশালী মাস্টারমাইন্ড, আর সে কারণেই তাকে সাক্কারার মতো পবিত্র জায়গায় সমাহিত করার সম্মান দেওয়া হয়েছিল। চলুন পাতাওহুয়ের এই অবিশ্বাস্য প্রোফাইলটি একবার দেখে নিই। সাক্কারার আর এক প্রান্তে ফারাও শাহুরের পিরামিড কমপ্লেক্স থেকে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেখানে পাথরে খোদাই করা একটি দৃশ্যে দেখা যায় পাতাওহুয়ের রাজকীয় ভোজে বসে খাচ্ছেন। তিনি ছিলেন ফারাওয়ের প্রধান ভাস্কর। মিশরের পূর্ব দিকের অঞ্চলে অভিযান চালিয়ে তিনি মূল্যবান পাথর ও খনিজ নিয়ে আসতেন, আর তা দিয়েই তিনি পিরামিড সজ্জায় এক নতুন বিপ্লব এনেছিলেন। নিজের এই অসামান্য প্রতিভার কারণেই তিনি ফারাওয়ের এত কাছের মানুষ হতে পেরেছিলেন। ফেরাও জোসারের জন্য ইমহোটেপ যে স্টেপ পিরামিডের নকশা উদ্ভাবন করেছিলেন, তা সত্যিই একটি নতুন যুগের সূচনা করেছিল। তার ঠিক 100 বছর পর পাতাওহুয়ের ফেরাও শাহুরের জন্য সেই ধারা শুধু অব্যাহতই রাখেননি, বরং পিরামিডের সজ্জাকে আরও নিখুঁত করেছিলেন। আর তারও 500 বছর পর ইবি এবং পেপি II এর মতো ফেরাওদের পিরামিডে আমরা দেখতে পাই চমৎকার সব প্রাচীন লিপি। ইমহোটেপের একটি মাত্র উদ্ভাবন কিভাবে 1000 বছরের স্থাপত্য বিজয়কে অনুপ্রাণিত করেছিল, এই টাইমলাইনটি যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। সাক্কারার এই বিস্তীর্ণ মরুভূমিতে এখনও লক্ষ লক্ষ টন বালি সরানো বাকি।
পাতা আইওয়ারের মতো আরও কত স্থপতি, কত মাস্টারমাইন্ড মাটির গভীরে অন্ধকারের মাঝে তাদের নীরব ইতিহাস বুকে নিয়ে শুয়ে আছেন তা কে জানে। ইমহটেপের সমাধি আর তার পেছনের অজানা রহস্যের খোঁজ কিন্তু আজও চলছে। উৎস উপাত্তের আলোকে আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রাচীন ইতিহাসের এই বিস্ময়কর তথ্যগুলো আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।